চীন, রাশিয়া, ভারত সহ 94টি দেশ থেকে শেখ হাসিনাকে বৈধ সরকার বলে ঘোষণা দিল। হঠাৎ ঘুরে যাচ্ছে ক্ষমতার চাকা। ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে চাপ দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। হঠাৎ আবারও আওয়ামী লীগের কবলে পড়তে যাচ্ছে বাংলাদেশ, এমনই তথ্য ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের অভিযোগ এনে প্রথমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল। অভিযোগে বিগত সরকারের সময় প্রত্যেকটি গুমের তদন্ত চাওয়া হয়েছে। দেশে আমার দেশ পরিচালনা করে আমার দায়িত্ব না, আমার কাজ না, আমি জানি না ঠিকভাবে। আমরা বলতে চাই যে একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা হওয়ার জন্য এই গণ অভ্যুত্থান। চীন, রাশিয়া, ভারত সহ 94টি রাষ্ট্র মিলে জাতিসংঘকে চ্যালেঞ্জ করছে শেখ হাসিনা এখন পর্যন্ত আমাদের দেশের রানিং প্রধানমন্ত্রী। ডক্টর ইউনূস যে অবৈধ সরকার, এর আগে কিন্তু আপনাদের আমি বলছিলাম, আপনারা কেউ কিন্তু বিশ্বাস করেননি। তার মানে শেখ হাসিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। চীন, রাশিয়া, ভারত সহ 94টি রাষ্ট্র মিলে জাতিসংঘকে চ্যালেঞ্জ করছে শেখ হাসিনা এখন পর্যন্ত আমাদের দেশের রানিং প্রধানমন্ত্রী। ডক্টর ইউনূস যে অবৈধ সরকার, এর আগে কিন্তু আপনাদের আমি বলছিলাম, আপনারা কেউ কিন্তু বিশ্বাস করেননি। তার মানে শেখ হাসিনা এখন পর্যন্ত আমাদের দেশের রানিং প্রধানমন্ত্রী। এটা ইতিমধ্যে আপনারা অবশ্যই জানতে পারছেন, এবং আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন অবশ্যই বুঝতে পারবেন। কারণ রানিং আমি আজকে সারাদিন দেখতেছি বিভিন্ন গ্রুপ, বিভিন্ন পেজে একটাই সংবাদ, সেটা হলো চীন, রাশিয়া, ভারত সহ 94টি রাষ্ট্র মিলে জাতিসংঘকে চ্যালেঞ্জ করছে যে ডক্টর ইউনূস সাহেব অবৈধ সরকার। তার মানে শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের বৈধ সরকার। সেই ডকুমেন্টগুলোই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। অবশ্যই সঙ্গে থাকবেন, এবং আওয়ামী লীগের যারা ভাই বোনেরা আছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সারা বাংলাদেশ সহ সকল জনতার সামনে এই ভিডিওটা পৌঁছে দেবেন, যাতে সবাই সঠিকটা জানতে পারে। কারণ সবকিছুর রুলস অফ রেগুলেশন রয়েছে। চলুন বন্ধুরা, দেখা যাক তাহলে যে আসলে আমরা যে নিউজটা প্রকাশ করতেছি সেটা কতটুকু সত্য। এই যে দেখুন, ফেসবুক গ্রুপে আমি ঢুকলাম, যে কোনো গ্রুপে, সব গ্রুপে মনে করেন এই একই নিউজ রয়েছে যে আওয়ামী লীগ সরকার এখনো বৈধ। এই যে দেখেন, ইয়েমেন টিভিতে একটা বলা আছে, আল জাজিরার একটি নিউজ, এখানে বলা আছে যে আন্তর্জাতিক সংবাদ, জাতিসংঘ সম্মেলনে ডক্টর ইউনূসের অংশগ্রহণকে চ্যালেঞ্জ জানিয়েছে চীন, রাশিয়া, ভারত সহ অনেক দেশ। 11/9/2024 খবর আল জাজিরার। প্রথম প্রস্তাব তুলে রাশিয়া জাতিসংঘের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের আনুষ্ঠানিকতা প্রমাণ চেয়েছে জাতিসংঘের কাছে, বুঝছেন? তা যা তারা বলেছে যে জমা দেওয়া হয়নি। রাশিয়া পুতিন যে কথাটা বলছে, চ্যালেঞ্জ করেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছে সেটার আনুষ্ঠানিকভাবে ডকুমেন্ট চেয়ে ওনাদের কাছে চ্যালেঞ্জ করেছেন। তার মানে যে একটি এত বড় একটা দেশের ঘটনা, সেটা তো অবশ্যই কোনো নিয়ম মেপে কাজটা হবে। সেটা হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই নথিপত্র ছাড়া কোনোভাবেই মানে বর্তমান সরকারের উপদেষ্টা ইউনূস সাহেবকে বৈধতা পেতে পারে না। তার মানে জাতিসংঘ কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনার যে নথিপত্রগুলো রয়েছে সেটা যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে, তার মানে যেটা নেই সেটা পাবে কোথা থেকে, তাই না? শেখ হাসিনা তো সুষ্ঠুভাবে পদত্যাগ করেননি, কিংবা আদৌ হয়েছেন কিনা সেটা তো জাতি জানে না। তো যাই হোক, সেটা যেহেতু নাই, তার মানে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা পদত্যাগ করেনি। তার মানে ডক্টর ইউনূস সাহেব কিন্তু অবৈধ সরকার, আর শেখ হাসিনাই কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের রানিং সরকার। তো আজকে রাশিয়া, চীন, ভারত সহ অনেক দেশ যে ইউনূসকে জাতিসংঘে কথা বলার কোনো অধিকার নেই। তার মানে সবচেয়ে বড় কথা হলো জাতিসংঘে যে কথাটা আজকে উপস্থাপন করার কথা ছিল ডক্টর ইউনূস সাহেবের, সেটা ওনারা পারমিশন দিচ্ছে না। তার মানে এখানে জাতিসংঘ সহ সারা বিশ্বের কাছে এখন পর্যন্ত বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। এই পদক্ষেপের কারণে উপদেষ্টা ইউনূস সাহেব আর বাংলাদেশের উপদেষ্টা হিসেবে দায়িত্ব থাকতে পারে না, না ফেরা সম্ভব নাই বলে মনে করে বিভিন্ন মহলের নেতা এবং রাশিয়ার, চীন সহ সকল দেশ। হ্যাঁ, তো এটাতে আপনারা আসলে কি বুঝতে পারলেন আমি জানি না, আমি একটু বুঝিয়ে বলছি। তো আরেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, আরেকটাতে আমি
এখানে দেখেছিলাম। তো রাশিয়া সরাসরি অ্যাকশনে গেল, সাথে চীন, ভারত সহ 94 দেশ, অবৈধ ডক্টর ইউনূস সরকার জাতিসংঘে বক্তৃতার সুযোগ পাচ্ছে না। তো এখানে আসলে বোঝালো ওটাই, জাতিসংঘের কাছে যে ইউনূস সাহেব যে মনে করেন বক্তব্য দেওয়ার যে একটা পারমিশন, সেটা উনি পায়নি। কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন, সেটা কিন্তু লিগ্যাল দলিল ওরা দিতে পারেনি, বুঝতে পারছেন? কারণ শেখ হাসিনা তো পদত্যাগ করেনি, তাহলে পদত্যাগ নামাটা দিবে কই থেকে? তার মানে বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক আদালত মনে করে যে এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো আপনার শেখ হাসিনা, আর ডক্টর ইউনূস সহ সমন্বয়ক যারা আছে, উপদেষ্টা যারা আছে, সবাই কিন্তু অবৈধ সরকার। তো সেটাই কিন্তু এখানে খোলাসা করছে। আর চীন, রাশিয়া কিন্তু অনেক আগে থেকেই চাচ্ছে যে আসলে যাই কিছু হোক না কেন একটা দেশের, সেটা তো সুষ্ঠুভাবে অবশ্যই হবে, তাই না? সেটা তো অবৈধভাবে কোনো কিছু হবে, সেটা তো স্থান দিতে পারে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবার কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সর্বমহলের কাছে এই নিউজটা পৌঁছায়। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনুষ্ঠিত হতে যাওয়া বাইডেন ইউনুস বৈঠক ঘিরে প্রত্যাশা বাড়ছে। জাতিসংঘ সদর দপ্তরে 24 সেপ্টেম্বর এই আলোচনায় বসবেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব। বিশ্লেষকরা বলছেন, এই বিরল দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হতে পারে জিএসপি ও ভারত সংশ্লিষ্ট বিষয়ে। আরও জানাচ্ছেন মাহফুজ কামাল। জাতিসংঘ সদর দপ্তরে এখন রাষ্ট্রপ্রধানদের সরব উপস্থিতি, তাই বাড়ানো হয়েছে নিরাপত্তা। সব ঠিক থাকলেই নিউ ইয়র্কের স্থানীয় সময় 24 সেপ্টেম্বর দুপুরে অনুষ্ঠিত হবে বাইডেন ইউনুসের বৈঠক। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত হতে যাওয়া এই দ্বিপাক্ষিক বৈঠককে বিরল বলছেন বিশ্লেষকরা। বৈশ্বিক প্রেক্ষাপট ও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্থ বহন করবে এই বৈঠক। যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক বলেন, জিএসপি নিয়ে সুখবর আসতে পারে বাইডেন ইউনুসের বৈঠক থেকে। জিএসপি সুবিধা, গার্মেন্টের যে আমাদের যে বিষয়টা বন্ধ করা হয়েছিল স্বৈরাচারী হাসিনার সময়, তার অপকর্মের কারণে, এটা যদি চালু হয় তাহলে আমরা লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট পাবো দেশে। আমরা দেশ থেকে অনেক গার্মেন্ট দেশে পাঠাতে পারবো, এতে আমাদের অর্থনৈতিক সাশ্রয় বেড়ে যাবে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর গোলাম চৌধুরী ইকবাল মনে করেন, অর্থনীতি সহ নানা ক্ষেত্রে বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়ে আলোচনা হতে পারে। জনগণের স্বার্থ অধিকারের জন্য যা দরকার আমরা তাই করব। সেই অর্থে আমরা ইন্ডিয়ার সাথে একটা পারস্পরিক একটা সমতা ভিত্তিতে রাষ্ট্র হিসাবে থাকতে চাই। কোনো দাদাগিরি করা চলবে না এখানে। যে আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার পক্ষে নাকি বিপক্ষে? আওয়ামী লীগ আপনাদের কোনো রাজনৈতিক স্পেস না নিলেও আপনি আওয়ামী লীগের নাম উল্লেখ না করে কোনো ধরনের জুলুম না করার কথা ঘোষণা দিয়েছেন। অনেকে বলেছেন যে এই ঘোষণা না দেওয়ার কে আপনি, এই প্রসঙ্গেও যদি একটু আপনি বলেন। না, এই ঘোষণা দেওয়ার কে প্রশ্ন করেছে? জি, আসলে আমি আওয়ামী লীগের নাম নেই আর আওয়ামী লীগকেও আমি ইন্ডিকেট করি। শুধু আওয়ামী লীগ আমাদের উপরে জুলুম করে নাই, আরো অনেক পক্ষ আমাদের উপরে জুলুম করেছে। দল হিসাবে আমাদের উপরে যে জুলুমটা করা হয়েছে, যেমন ধরেন আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের অফিসগুলা সিলগালা করা হয়েছে, আমাদের শেষ পর্যন্ত তারা দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই যে কাজগুলা দলের উপরে যে জুলুম করেছে, আমরা বলছি যে এটা প্রতিশোধ আমরা নেব। কারণ প্রতিহিংসার জন্ম নেই, আর প্রতিশোধ যখনই নিতে যাব তখন আইন হাতে তুলে নেওয়া হয়। আমরা আইন হাতে নেওয়ার ব্যাপারে আমরা বিশ্বাসী না। কিন্তু সাথে সাথে এই কথাটা আমরা বলেছি যে ভিকটিম এবং ভিকটিম ফ্যামিলি যদি আইনের আশ্রয় নেয়, এটা তাদের রাইট, ন্যায় বিচার পাওয়া, তাইলে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো। আমরা স্ট্যান্ড থেকে সরিনি, আমাদের স্ট্যান্ড আছে। এখানে আওয়ামী লীগের নামও নেওয়া হয়নি, আওয়ামী লীগকে ইন্ডিকেটও করা হয়নি। এটা ছিল একটা সামগ্রিক বক্তব্য। আমার এই বক্তব্যটাকে টুইস্ট করা হয়েছে যে জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন এবং সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। প্রথমটা তো নাই, দ্বিতীয়টা করার আমি কে? একটা রাষ্ট্রের সাধারণ ঘোষণা করার একমাত্র ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপ্রধান, যিনি অর্থাৎ প্রেসিডেন্ট। তিনি ছাড়া প্রধানমন্ত্রী এটা পারে না, আর কেউই পারে না। আমি কে এটা করার? আমার তো কোনো অধিকার নাই। বরঞ্চ আমরা বারবার বলে আসছি যে যাদের উপরে জুলুম হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত আহত গুম হয়েছে, তার সম্পদ হারা হয়েছে, চাকরি হারা হয়েছে, তারা অবশ্যই মামলা করবে এবং তাদেরকে আমরা সঙ্গত সহযোগিতা করব। আচ্ছা, এটি অবশ্য আমাদের একটি প্রশ্ন, কারণ হচ্ছে যে
পত্রপত্রিকায় যেটি ছাপা হলো আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াতের আমিরের, অনেকেই বলেছেন যে আপনি হয়তো খোলা মনে সাদা মনে সেই ক্ষমাটি ঘোষণা করতেই চেয়েছেন, কিন্তু পরে যখন আপনার দলের লোকেরা বা আপনি ফিরে গিয়ে চাপের মুখে সেটি আবার একটু বক্তব্য অন্যরকম করছেন, বিষয়টি কি ঠিক? মোটেই না, আমি মোটেই না। আমার বক্তব্য টুইস্ট করা হয়েছিল, সেটাকে আমি ক্লিয়ার করেছি। কোনো চাপও ছিল না আমার উপরে, এবং আমি এখানে কোনো হীনমন্যতায় ভুগিনি। আমি যা ভালো মনে করেছি খোলা মনে সেটি বলেছি। আচ্ছা, আরেকটি প্রশ্ন আসতে চাই, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম, সেটি নিয়ে আমি সরি একটু আপনাকে ইন্টারাপ্ট করব। আপনি বলেছিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, তারা রাজনীতি করুক, এটা আমি চাই। জি, আগে আওয়ামী লীগকে ডিসিশন নিতে হবে তারা আসলেই রাজনীতি করবে কিনা, তারা আসলেই রাজনীতি চায় কিনা। কারণ তারা যখনই ক্ষমতায় গিয়েছে তখন তো তারা রাজনীতির বাইরে চলে গেছে। প্রথম পিরিয়ডে শেখ মুজিব সাহেব জীবিত থাকা অবস্থায় তো তিনি বহুদলীয় গণতন্ত্রকে একদম শেষ করে দিয়ে একদলীয় বাকশাল কায়েম করেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে সেই জিনিসটাই এস্টাবলিশ করার চেষ্টা করছে। এবারও তারা কিন্তু সে পথেই হাঁটছিল, এবং তাদের নেতারা বলতেন যে আমরা বাকশালের চেতনা অন্তরে ধারণ করি। সাংঘাতিক কথা। বাকশালের চেতনা যদি ধারণ করেন তো আওয়ামী লীগের নামে রাজনীতি করেন কেন? তাহলে তো তাদের সাহস করে বাকশালের নামেই রাজনীতি করতেন, দেখতেন যে জনগণ তাদেরকে কিভাবে রিসিভ করে। সেটা তো তারা করেননি। এই জন্য আওয়ামী লীগ আদৌ রাজনীতি করবে নাকি ফ্যাসিজম করবে, আগে আওয়ামী লীগ ডিসিশন নেন। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু জানতে চাই, 96 সালে যখন বিএনপির বিরুদ্ধে আপনারা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করার জন্য আন্দোলন করছিলেন, তখন কি আওয়ামী লীগের সাথে আপনারা জোটবদ্ধ হয়ে রাজনীতি করেছিলেন? না না, আমরা কোনো জোট গঠন করিনি। তবে মাঝে মধ্যে তাদের সাথে আমাদের যৌথ সভা হয়েছে, কিন্তু কোনো জোট আমরা করিনি। আর সেই ইস্যুটাও দেখেন, সেটা ছিল কেয়ারটেকারের ইস্যু। আগামীতে যদি আরো একটি যৌক্তিক ইস্যু আপনাদের সামনে আসে, আপনারা আওয়ামী লীগকে সাথে নিয়ে এরকম করবেন কিনা? না, আমরা আওয়ামী লীগকে সাথে নেইনি। আওয়ামী লীগ আমাদের ইস্যুতে এসে পরে শরিক হয়েছে, এবং শরিক হইতে গিয়ে তারা আমাদের ইস্যু হাইজ্যাক করতে চাইলেন। স্বয়ং শেখ হাসিনা বলে ফেললেন যে এটা তার মানুষ, মানে তার ব্রেইনের প্রোডাক্ট, ব্রেইন চাইল্ড এই কেয়ারটেকার সরকার। মানুষ আসলো এটা নিয়ে যে এর 2 বছর আগে জামাত ইসলামের পক্ষ থেকে আব্বাস আলী খান অন বিহাফ অফ প্রফেসর গোলাম আজম, তিনি কিন্তু এই কেয়ারটেকারের ফর্মুলা জাতির সামনে উত্থাপন করেছিলেন একটা জনসভার মাধ্যমে। আওয়ামী লীগ 2 বছর পরে এসে বলে যে এটা তাদের আবিষ্কার। আমরা হাসলাম। আওয়ামী লীগের এইরকম ক্রেডিট হাইজ্যাক করার আরো বহু ইতিহাস আছে, সেটা বলতে গেলে অনেক সময় লাগবে। যে প্রশ্নটি করেছিলাম আবার দেন একটু দেখি তারা কি বলে। হ্যাঁ, না ঠিক আছে, আমরা আবারও নিশ্চয়ই এটি আবার জানতে চাইবো যে আমরা আরেকটি করব যে এটি আসলে উনার বক্তব্য নয়, বা উনার বক্তব্যকে একটু মোচড় দেওয়া হয়েছে, যেটি ডক্টর শফিকুর রহমান একটু না, ভালোই মোচড় দেওয়া হয়েছে। কিন্তু এটি সবাই দলবদ্ধভাবে এই মোচরটি কেন দিল বা দিতে পারলো বলে আপনার মনে হয় ডক্টর শফিকুর রহমান? আমাদেরকে সবাই খুব ভালোবাসে, তো এই জন্য আমাদের নিয়ে কসলাইতেও ভালোবাসে। আপনাদের সবাইকে ভালোবাসে, কসলাইতেও ভালোবাসে। আচ্ছা, এটি একটু জানতে চাইবো যে আপনার কাছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে। আপনি জানেন যে সমন্বয়কেরা জেলায় জেলায় মত বিনিময় সভা করছেন, তারা রাজনৈতিক দল প্রতিষ্ঠার দিকেই যাচ্ছেন বলে মনে হচ্ছে। বিএনপি এর মধ্যে বিষয়টি স্পষ্ট করেছে যে তারা এটি ভালোভাবে দেখছে না। আপনাদের দল কিভাবে দেখছে? আসলে তারা এখনো বলে নাই যে তারা দল গঠন, একবার বলেছিল 2 মাসের মাঝে একটা দল গঠন করবে। পরবর্তী পর্যায়ে তাদের সমন্বয়করা আবার বলেছে যে না, এরকম কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। আর নাগরিক কমিটি গঠনের ব্যাপারে তারা উদ্দেশ্য বলেছে যে আমরা এটা কোনো দল নয়, কোনো রাজনীতির প্ল্যাটফর্ম নয়, বরঞ্চ সরকারকে বিভিন্ন দিক থেকে আমরা একটা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করব, যাতে কোনো সরকার ডাইনিভাবে ডিবেট হতে না পারে। তারা যদি এতটুকুতে থাকে তাইলে আমার কোনো মন্তব্য নাই। আপনি যদিও বলেছেন, কিন্তু আপনাকে পেলাম বলে প্রশ্ন করেই রাখি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে আপনার অবস্থান কি, বা আপনি কি মনে করেন, কি মনে করছেন থাকা উচিত? একেবারেই স্পষ্ট। জি, আপনার এই সময় একটা প্রশ্ন এসেছে বলে নিশ্চয়ই আপনি প্রশ্ন করছেন। জি, আমরা সাথে সাথেই কিন্তু আমাদের পক্ষ থেকে এটা ক্লারিফাই করেছি, এবং আশা করি আপনি সেটা জানেন। আচ্ছা, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আবার একটু বলে দিতেন, দর্শকদের অনেকে এই প্রশ্ন। না, আমরা যেটা বলেছি যে একজন সাবেক সেনা অফিসার, ঊর্ধ্বতন সেনা অফিসার, তিনি 8 বছর তিনি আয়নাগরে ছিলেন, মুসলিম ছিলেন। তিনি একটা ভার্চুয়াল কনফারেন্সে 2টো কথা বলেছেন, একটা জাতীয় সঙ্গীতের ব্যাপারে আর একটা মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা ব্যাপারে। তা আমরা বলেছি যে এটা তার বক্তব্য, আমাদের প্রতিনিধিত্ব নয়, এবং তিনি কোনো পর্যায়ে জামাতের সাথে সাংগঠনিকভাবে সম্পৃক্ত নন। তবে হ্যাঁ, তিনি আমাদের শ্রদ্ধার পাত্র এই অর্থে
যে তিনি একজন মুসলিম মানুষ এবং তার জুলুমটা করা হয়েছে সম্ভবত তার পিতা জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম ছিলেন সেই কারণ। তো এটা তো আমাদের জন্য ব্যথা এবং বেদনার কারণ। এটা আমি না শুধু, এটা গোটা জাতির অনেকেই তার ব্যাপারে সমবেতি বা করে, কিন্তু আমরা এটা পরিষ্কার করেছি যে তার বক্তব্য জামাত ইসলাম। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।